কি ভয়ঙ্কর কথা, কি ভয়ঙ্কর দগদগে পোড়া আগুনের মতন বাক্যটি, যা হৃদয় স্পর্শ করে গভীর ক্ষত সৃষ্টি করে, হৃদস্পন্দনের প্রতিটি গতি থামিয়ে দেয়। বাক্যটি শোনার সঙ্গে সঙ্গে ওনার বক্ষপট থক করে উঠেছিল ছিনছিনে ব্যথায়। চড়া বুকটায় ক্ষণিকের মধ্যে ছড়িয়ে পড়ল। তার মধ্যে পুনরায় মেয়েটা চোট ফুলে বাচ্চাদের মতনে কেঁদে কেঁদে উঠছে। আম্মা আম্মা আমারে আর মাইরো না, আ ব্যথা করে জলে আম্মা, আমার কষ্ট হয়, শ্বাস নিতে পারি না আম্মা, আর মাইরো না। ফুপিয়ে উঠে ঠোঁট ভেঙে দুনি ওকে সঙ্গে সঙ্গে বুকের মধ্যে চেপে শক্ত করে ধরেন। কোমল হাতের মাঝে নিজের খসখসে আঙুলগুলি গেঁথে দেন। কর্ণের কাছে ফিসফিস করে বলেন, কিচ্ছু হবে না, কেউ আর আঘাত করবে না আমার কলিজাটাকে। আমি দিব না আঘাত করতে। দেখব কার বুকের পাটা আছে তোর গায়ে একটু আঁচড় দেওয়ার। তার গলার রগ সোজা টেনে ছিঁড়ে ফেললো আমি। তুই নিশ্চিন্তে ঘুমিয়ে যা, আমি আছি তো। আমার হার্টবিটটা। ওনার হাত ঘুমের মধ্যে শক্ত করে আঁকড়ে ধরল অনন্যা। সে নিজেও জানে না, যাকে দু চোখকে সহ্য করতে পারে না, আজ তাকে অবচেতনে আঁকড়ে ধরেছে। অন্য হাত দিয়ে ওনার নগ্ন বুকে খামচে ধরে গুটিসুটি মেরে মুখ লুকায়। আবারও বিড়বিড় করে, আমায় ছোবে না, ছোবে না, স্পর্শ করবে না, কলঙ্কিত করবে না, আমি আমি মরে যাব। তিনি বিদ্যুৎ স্ফুলিঙ্গের গতিতে ক্ষুভিক্ত বিচলিত চিত্তে ওর শুকনো ভয়ে কুকড়ে যাওয়া মুখটার দিকে তড়িৎ তাকান, যেখানে দেখতে পান পঞ্জীভূত ভয়ের থানা অসহায়ত্ব বোধে ঘেরা একটা মলিন ভয়ার্থ মুখ। কয়েক মুহূর্তের মধ্যে ওনার শরীরের চামড়া ফুলে লোম অব্দি ক্রোধের অনলে কাটা দিয়ে দাঁড়িয়ে যায়। বুকের ভিতর থাউ থাউ করে পৈশাচিক আগুন চলে উঠছে। রক্ত চক্ষু দুটো বের করে সুধান, কার এত বড় সাহস? বুকের কলিজা কার এত বড় হয়েছে যে তার যত্নে গড়া ফুলকে স্পর্শ করার মতন বেপরোয়া স্পর্ধা দেখিয়েছে? 24 ঘন্টার মধ্যে ওর জান সে কেড়ে নিবে। অনন্যার কানে সেসব ঢুকে না। পরপর বিড়বিড় করে আবার চুপ হয়ে যায়। তবে ওনার বুকটা তো নিংঠে যাচ্ছে। ওর কষ্ট দেখে কতটা কষ্ট যন্ত্রণায় ভুগেছে তার দেহের অর্ধাংশটি। পুরনো ক্ষতগুলো আবারও জেগে জেগে ক্রমশ চওড়া দিয়ে উঠেছে। ওর মাথায় একটি নরম চুমু খান তিনি। বুকের সঙ্গে এমন শক্ত করে জড়িয়ে ধরে রেখেছেন যেন ছুটেও না যায়। ওর নেতিয়ে যাওয়া শরীরটার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে থাকে। মাথাটা বুকের মধ্যে আরো শক্ত করে চেপে ধরে। ওর মাথায়, কপালে, গালে, সমস্ত মুখে ফের চুমু খান। ছোটের ঠোঁট লাগিয়ে লম্বা একটা চুমু খেয়ে ওর শরীরটা বুকের সঙ্গে আঁকড়ে ধরেন। ওনার গাল গড়ি এক ফোঁটা পানি অনন্যার মুখের উপর পড়ল। তুই ছাড়া আমার আমি, আত্মা ছাড়া দেহের মতন। সেই তোকে আমি ঠকাবো কি করে ভাবলি রে আমার কলিজাটা? তিনি ওকে বুকের উপর থেকে আর সরান না। এক হাত দিয়ে ওর মাথাটা বুকের ভেতরে চেপে ধরে রাখেন, আরেক হাতে পকেট থেকে ফোন বের করে দ্রুত রমিজকে কল বসান। দুটো দেওয়ার পর রমিজ ধরল ঘুম ঘুম চোখে। রমিজ বলে, তিনি জি ভাই বলেন। বাজখাই গলায় চেঁচিয়ে উঠলেন, শালার পুত, আমার বাল করস, সারা রাত বসে বসে ফোন ধরস নাই কেন? রমিজ ওনার রাগান্বিত ধমকি শুনে অপর প্রান্ত থেকে সামান্য কেঁপে উঠল। মিনমিন করে বলল, ভাই ঘুমাইছিলাম, এই জন্য টের পাই নাই। তিনি কিছুটা কোমল হন, নরম গলায় বলেন, জলদি ওঠ, তোদের ভাবি অসুস্থ। এখনই বাইক নিয়ে বের হ, হাসপাতাল থেকে ধরে বেঁধে হলেও ডাক্তার নিয়ে আসবি। নাইট গার্ডে কেউ না কেউ থাকবেই, জলদি যা। জি ভাই যাচ্ছি। রমিজ 8 ঘন্টার মাথায় বৃষ্টিতে চুপচুপে ভিজে ডাক্তার নিয়ে এলো। হাতে তার ধারালো একটা ছুরি। ডাক্তার ভয় পায়, চোখে রমিজের দিকে এক পলক তাকে ভেতরে ঢুকলো। নিখিল হাতের ইশারা জিজ্ঞেস করলো, এ বেটা, তোর হাতে ছুরি কেন? শালার বৃষ্টি দেইখা আসতে চাই নাই, তাই ভাইয়া বইলা টেকনিক কাজে লাগাইলাম। ছুরি গলায় ধরে নিয়ে এসেছি, ভালো করেছি না? নিখিল চোখ বড় বড় করে তাকালো। পরক্ষণই হতভম্ব হয়ে গেল রমিজের আচরণে। তার মাথায় হাত। যেমন তোর ভাই এক পাগল, তুই হলি আরেক পাগল। পাগলে পাগলে মিলছে ভালোই। এটা কিন্তু একেবারে ভুল কইলেন নিখিল ভাই। ভাই নইলে ভাবির প্রেমে পাগল, কিন্তু আমি কেমনে পাগল হইলাম? তুই তোর ভাইয়ের প্রেমে পাগল। রমিজ বুক ফুলিয়ে গর্বে হেসে উঠে, তা মন্দ বলেননি নিখিল ভাই। ভাই ভাবির জন্য সবকিছু করতে পারে, আর আমি ভাইয়ের জন্য সবকিছু করতে পারি।
ডাক্তার গিয়ে নওয়াফের পাশে বসলো। ডাক্তার আসার আগে নওয়াফ পাতলা চাদর দিয়ে অনন্যার সমস্ত শরীর মুড়িয়ে দিয়ে বুকের সঙ্গে মিশিয়ে ধরে বসেছিল। ডক্টর জিজ্ঞেস করলো, রোগীর সমস্যা কি? তিনি মহা বিরক্ত হলেন। চোখ মুখ কুচকে গভীর গলদেশে শুথালেন, সমস্যা কি? যদি আমরাই বুঝতে পারতাম তাহলে আপনাকে ডেকে এনেছি কি চেহারা দেখাতে? ওনার রক্তচক্ষুর ধমকি খেয়ে ডাক্তার সেকেন্ডের মধ্যে হকচকে উঠল। পিছু করে একবার রমিজকে দেখলো, আরেকবার চোখের মণিজোড়া ঘুরিয়ে নিয়ে নওয়াফকে দেখলো, যেন নীরবে কিছু অদৃশ্য হিসাব করছে, বুঝতে চেষ্টা করছে। এরা কি আদৌ আপন কোনো ভাই? একজন বাংলা মুভির ভিলেনের মতন গলায় ছুরি টেকে নিয়ে এলো, আরেকজন চোখ পাকি রাগ ছাড়ছে। ডাক্তার বলে তিনি মিনিমাম মূল্যায়ন সম্মানটুকু এদের কাছে পাচ্ছে না। এটা কি ওনার জন্য কম লজ্জাজনক বিষয় নয়? না, এদের কাছে ইজ্জত আর রইল না তার। এ কোন মাস্তান ফ্যামিলিতে এসে পড়লো? বাবা, সবার মাথায় গরম। মাথার উপর ধান রাখলেও যেন খই ফুটে উঠবে। অথচ কত শত রোগী ওনাকে দেখানোর জন্য সিরিয়াল পায় না। সেসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেললেন আপাতত। চেয়ার টেনে অনন্যার মুখোমুখি হয়ে বসলেন। অনন্যার চোখ টেনে লিখতে চাইলেন। তার আগে নওয়াফ চট করে ডাক্তারের হাতটা খপ করে ধরল, চোখ পাখি পড়ল। সমস্যা কি? আপনি ওকে স্পর্শ করছেন কেন? ডাক্তার শরীফ হাসান কয়েক দফায় দফায় চমকায়। এই কোন পাগল? ডাক্তার শরীফ হাসান কয়েক দফায় চমকায়। এ কোন পাগলা গার্ডদের আড্ডাখানে এসে পড়ল সে? ডাক্তার রোগীকে না ধরলে দেখবে কেমনে? তবে সেসব স্তূপকৃত কথা আর আগ বাড়িয়ে বলতে গিয়ে আরেকটি ধমক খেতে চাইল না, বরঞ্চ নরম ভেজা গলায় তড়িৎ জবাবে বললেন, দেখুন, ওনার শরীর স্পর্শ না করলে দেখবো কি করে কি হয়েছে রোগীর? উনি সেকেন্ড খানিক ঠোঁট টিপে গম্ভীর মুখে কিছু একটা ভাবেন। পরক্ষণেই গম্ভীর মুখ জাবিরিতে সুথান, ঠিক আছে দেখেন, তবে আমি ধরে ধরে দেখাচ্ছি। আপনি ওকে স্পর্শ করেন না। আমি চাই না আমার স্ত্রীর শরীরে কোনো পুরুষের স্পর্শ লাগুক। ডাক্তার বললেন উনি ওনার স্ত্রীর ব্যাপারে অতি সেন্সিটিভ ও পজিটিভ বেশি, যার কারণে অন্য পুরুষের স্পর্শ মানতে পারছেন না। তাই বলে সে তো একজন ডক্টর, আর মানুষ তার কাছে একজন পেশেন্ট মাত্র। কাকে বোঝাবেন সেসব কথা? চুপ রইলেন, মাথা নাড়িয়ে বলেন, ঠিক আছে। চোখ মুখ জিভ দেখার পরও কিছু ধরতে পারলেন না তিনি। কিছুক্ষণ চিন্তিত মুখে বসে থেকে জিজ্ঞেস করেন, এরকম কি আরো আগে ঘটেছিল বলতে পারবেন? তাহিরা বলল, আমি সঠিক জানি না। গত 5 বছর যাবত ও আমাদের থেকে আলাদা থেকেছে, এই জন্য আমরা এই বিষয়ে অজ্ঞাত। তবে আমি একজনের থেকে জানতে পারি এমন কিছু আগে ঘটেছিল কিনা। তবে সেটাই করুন, একেবারে কিছু না জানলে বলা যাচ্ছে না। তাহিরাদের কথার মাঝে ইরা মুক্তি ইচ্ছে ওরা এসে হাজির হয়। পাখিকে অমর নওয়াফের কোলে নিস্তেজ ছোঁয়া দেখে মুক্তি অস্থির হয়ে বলল, দ্রুত ওর কাছে যেতে গেলে নিখিল মুক্তির হাত ধরে ইশারায় যেতে নিষেধ করলো। ওদের দিকে তাহিরা এক পলক তাকিয়ে অনন্যার ফোন ঘেটে রঙ্গনকে কল বসালো। রঙ্গন ঘুমায়নি, জেগেছিল। রাত জেগে আর্ট করা তার অভ্যাস। প্রথমে অবাক হয়েছিল এত রাতে অনন্যার ফোন পেয়ে, ভাবলো কোনো বিপদ ঘটেছে কিনা। সে ব্যস্ত হাতে কল কেটে ব্যাক করলো। কি অবস্থা রঙ্গন ফুল? এত রাতে ফোন করলে যে, কোনো সমস্যা? আমি তোমার রঙ্গন ফুল নই, রঙ্গন, তাহিরা বলছি। ও তাহিরা খালা। কিছুটা আশ্চর্য হয়ে বললেন, এই রঙ্গন একটা সমস্যা হয়ে গেছে। অনন্যার অ্যাটাক হয়েছে, স্লিপিং অ্যাটাক। হঠাৎ ঘুম থেকে উঠে অদ্ভুত আচরণ শুরু করে দিল। আমার তখন ঘুম ভাঙেনি। যখন ঘুম ভাঙলো তখন দেখি ফ্লোরে কুঁজো দিয়ে শুয়ে চুল খামচে ধরে কোঙ্গাচ্ছে কাছে। এমনটা কি আগে কখনো হয়েছে? তোমরা এই বিষয়ে কি কিছু জানো? তোমাদের সঙ্গেই তো গত 5টা বছর অনন্যার ভালো সম্পর্ক ছিল। তাহিরার কথা শুনে নওয়াফের শ্বাস রুদ্ধকর অবস্থা। 5টা বছর, তাও একটা ছেলের সঙ্গে ভালো সম্পর্ক? তিনি ঠিক মানতে পারলেন না। বুকের বাম পাশটা অশান্তভাবে চিনচিন করে জ্বলছে উঠছে। তিনি অনুভব করছেন তার পায়ের তলদেশ ক্রমশ উষ্ণ হয়ে উঠেছে। এত রাগ হচ্ছে কেন? ওনার জেলাসি ফিল হচ্ছে। তবে অবাক হলো রঙ্গন নামটা শুনে। তার বড্ড পরিচিত এই রঙ্গন, আবার সেই রঙ্গন নয় তো। হঠাৎই ঈশায় বুকটা জ্বলে উঠল। রঙ্গনের হতে জবাব আসে। তাহিরা স্পিকার বাড়িয়ে ডক্টরের সামনে ফোন রাখে। রঙ্গন প্রায় 1.5 বছর আগের কথা। তখন তিন্নি
মানে আমার কাজিন রঙ্গন ফুলের রুম পার্টনার ছিল। তো হঠাৎ একদিন আমি রাতে ফোন করে বলল রঙ্গন ফুল ঘুম থেকে উঠে অদ্ভুত আচরণ করছে, শরীরের কাপড় খুলে ফেলছে, মাথায় খামচে ধরে চিৎকার করছে, চেঁচামেচি করছে। যে তাকে ধরতে আসছে তাকে চর মারছে, কামড় মারছে। তখন হলে ডাক্তার দেখানো হয়েছে। তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিয়েছিলেন। বলেছেন বড় কোনো ডাক্তার দেখাতে, পাশাপাশি সাইকোলজিস্ট দেখাতে। মাথায় কোনো বড় রকম সমস্যা আছে। রঙ্গন ফুল বড় সুস্থ হলে আমরা সকলে চেয়েছে তাকে ডাক্তার দেখাতে, কিন্তু সে রাজি হয়নি। চিকিৎসার কথা বললেই বলতো বাঁচব আর কয়দিন, একদিন তো মরতে হবে, তাতে সুন্দর ভালো দেহটা কাটাছেড়া করার কি দরকার আছে। আমার মনে হয় এই রোগটার সম্পর্কে সে জানে, এর জন্য নিজে চাইছে না ডাক্তার দেখাতে, কেবল ওষুধ খেয়ে খেয়ে থাকতো যাতে সমস্যার দমন থাকে। এরপরে পা ভেঙে আমাদের বাসায় 1 মাসের মতন ছিল। তার মধ্যে একদিন এই সমস্যাটা দেখা দিয়েছিল, তখন ভুলে ওষুধ খায়নি। ভাগ্যিস ওই দিন তরু আর চিত্রা ছিল, ওরা ওকে সামলিয়েছে, জোর করে ধরে ওষুধ খেয়ে দিয়েছিল। এরপরে ধীরে ধীরে শান্ত হয়েছে, ঘুমিয়ে পড়েছে। এই অ্যাটাকটা ঘুমের মধ্যে দেখা দেয়। ওষুধ না খেলে সমস্যাটা মূলত হয়, আর সকালে উঠে কিছু মনে থাকে না। আরেকবার ভরা মানুষের মধ্যে হঠাৎ সেন্সলেস হয়ে পড়েছিল। ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার তাকে ভালো একটা সাইকোলজিস্ট দেখাতে বলেছে। শুনেছি চিকিৎসা নিচ্ছে, আদৌ সত্য নাকি মিথ্যা জানি না। তাহিরা বলল। আচ্ছা এখন রাখো, পরে কথা হবে। রঙ্গন বলল। রঙ্গন ফুল কি এখন ঘুমোচ্ছে? অনেক পাগলামি করেছো, কামড়েছে, থাপড়িয়েছে সবাইকে, এখন ঘুমাচ্ছে। ঘুমোতে দিন, না ঘুমালে সমস্যাটা বেশি দেখা দেয়। আর হ্যাঁ, রঙ্গন ফুলের ব্যাগে সবসময় ওষুধ থাকে, আজ হয়তো খায়নি, এর জন্য সমস্যাটা দেখা দিয়েছে। ঠিক আছে আমি দেখছি, তুমি রাখো। আচ্ছা। সব শুনে ডক্টর বলল। দেখি ওষুধগুলো বের করে দিন। তাহিরা পুরো ব্যাগ হাতে ওষুধ খুঁজে পেল না। ডাক্তার বলল। না পেলে লাগবে না। নফের উদ্দেশ্যে বলল। ওনার মাথাটা একটু কাত করে ধরেন। নফ ধরল। ডান পাশের চুলগুলো একটু সরান। নফ সরালো, সেখানে দেখা গেল লম্বা করে একটা বড় কাটার চিহ্ন। ওই চিহ্নটুকুর উপর কোনো চুল ওঠেনি। ডক্টর বলল। এই কাটার দাগ ওনার কবের কার? নফ দাগটি দেখে ভাই আশ্চর্য হলো, সে জানে না। মাথা নাড়িয়ে বোঝালো। মুক্তি বলে। 6 বছর আগে হবে হয়তো। একদিন আব্বার পাখির উপর হামলা হয়েছিল, তখন একটি কোপ পড়েছিল পাখির মাথায়। তখন ডাক্তার কোনো রকম সিটি স্ক্যান ছাড়াই সেলাই করে দিয়েছিল, বলেছিল পরে সিটি স্ক্যান করিয়ে নিতে। এরপর তো কত কাহিনী ঘটে গেল, ওসব সবাই ভুলে বসলো। আরেকবার চোখের ভিতরে 2 আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিল, কি দেখেছিল জানি না, হয়তো এমন কিছু দৃশ্য দেখেছিল যেটাও একেবারে প্রত্যাশা করেনি, সহ্য করতে পারেনি। ওর ছোট আবেগীয় মনে গভীরভাবে ক্ষত সৃষ্টি করেছিল, যার ফলে ও নিজে চোখের মধ্যে নিজে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিল। এরপরে এক চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসলো অনবরত, আরেক চোখে রক্ত জমাট বেঁধে থাকলো। তা নিয়ে কম ভোগান্তি পোহায়নি, মাঝে মধ্যে চোখ সহ মাথার যন্ত্রণায় কাঁদত। কত গভীর রাত অবধি ঘুমাতে পারত না, চোখের যন্ত্রণায় মাথার যন্ত্রণায় ছটফট করত। ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হতো, ডাক্তার দেখানো হয়েছিল তারপরে। এরপরে ধীরে ধীরে ব্যথা নিরাময় হয় ঠিকই, তবে নিয়ম করে ওষুধ খেতে হতো। ডাক্তার সব শুনে বলল। নফ বুঝেছি, ওনার নতুন করে সমস্যা চোখে দেখা দিচ্ছে, আর নয়তো মাথার ক্ষত ইনফেকশন হয়ে সমস্যা দেখা দিচ্ছে। এই মুহূর্তে কোনো ঔষধ দিচ্ছি না, তবে ঘুমের একটা ইনজেকশন পুশ করে দিচ্ছি, যাতে রাতে আর ঘুম না ভাঙে। তবে সকালের দিকে হসপিটালে নিয়ে আসবেন, পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ঔষধ দেব। উপরে ওনাকে যতটা শক্ত দেখেন, ভেতরে ঠিক তিনি ততটাও শক্ত নন, খুব দুর্বল ওনার হার্ট। ভেতরে এক ধরনের ভয় লুকিয়ে আছে, জানি না সেটা কি। তবে যদি সঠিক চিকিৎসা এখনই না নিন, যে কোনো সময় ওনার অতিরিক্ত চাপের ব্রেন স্ট্রোক হতে পারে। এখন আসি। রমিজকে বলল। টাকা দিয়ে দিস। রমিজ হ্যাঁ বোঝক মাথা নাড়ল। ঠিক আছে বলে ডাক্তারের পিছু পিছু গেল। সে তার আচরণে প্রায়শ্চিত্ত অনুশোচনা বোধ অনুভব করল। সরি স্যার, ওভাবে আপনার গলায় অস্ত্র ঠেকানো ঠিক হয়নি। ডাক্তার রমিজকে একটা ধমক ছুড়ল। তোমার চেয়েও বড় বেয়াদব তোমার বড় ভাই।
বলে আর দাঁড়ালো না, হুড়মুড়িয়ে ছাতা মেলে বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলেন। রমিজ হাসতে হাসতে পেছন থেকে চেঁচিয়ে বলে উঠল, ডাক্তার সাহেব, দরকার পড়লে আরও 2-3 বার আপনাকে গলায় অস্ত্র ঠেকিয়ে নিয়ে আসব, কিন্তু আপনি ছাতা নিয়ে প্রস্তুত থাকবেন। ডাক্তার চোখ পাকে চশমার উপর দিয়ে চাইল। অপদার্থ। রমিজ হো হো করে একগাল সরল মুখে হাসল। রাতে রুম থেকে সবাইকে বের করে দিয়ে তিনি একাই রইলেন। পুরো রজনী ভরে ওর ঘুমন্ত মুখটার দিকে চেয়ে রইলেন। কত শত যে ঠোঁটে, নাকে, গলায়, ললাটে, থুতনিতে ওনার উষ্টাগত ছুঁয়ে দিয়েছেন তা হিসেবের বাইরে। ওর লম্বা চুলগুলির ঘ্রাণ নাক ভরে শুষে নিয়েছেন। জানে চৈতন্য পেলে আবার সেই আগের মতনই কঠোর হয়ে যাবে। ছুতে গেলেই হয়তো কলম নয়তো পিন ঠুকিয়ে দিবে, কিংবা নতুন কোনো অস্ত্র বানিয়ে নিবে, সেটা প্রয়োগ করবে। এমন কেন? তার বোকা পাখিটা ওর কোমল হাতটা ওনার গালে রাখলেন, নরম করে একটা চুমু খেলেন। কতক্ষণ ওর হাতটা জড়িয়ে ধরে চোখের পানি খোয়ালেন, সেই কথা বলা বাহুল্য। আই এম সরি হার্টবিট, আমার জন্য আজ তোর এই দশা। আমার মতন একজন মানুষকে ভালো না বাসলে হয়তো তোর জীবনটা রঙিন হতো, সুন্দর হতো, কিন্তু কি করব বল, আমি নির্লজ্জতম সেরা বেহায়া। তোকে ছাড়া আমার চলবে না, সেই তোকে আমার লাগবেই। এই যে তুই আমার কাছে, আমার চোখের সামনে, আমার শান্তি লাগছে, ভীষণ ভালো লাগছে। মনটা পুলকিত উল্লাসে ভরে গেছে। তোর ওই ঠোঁট, ওই চোখ, ওই ফোলা ফোলা মসৃণ গাল সবই আমায় মন্দ করেছে, পৃথিবীর সেরা নির্লজ্জতম বেহায়া বানিয়েছে। এতে কি আমার দোষ? মোটেও নয়। তার চেয়েও বেশি মন্দ করেছে ওই কাজল কালো মায়াবী দুটি আঁখি। তাদের আমি ভুলে কি করে থাকি জান? ওরা আমার আপন, বড্ড আপন, খুব চেনা, অতি চেনা, শত জনম জনম ধরে চেনা, জন্ম জন্মান্তরের যেন চেনা। কেন মনে হয় বলতে পারিস? আমাকে তোর জীবনে অভিশাপ ভাবতে পারিস, কিন্তু তুই আমার জীবনে আশীর্বাদ। কেন বলেছি জানিস? কারণ নওয়াব তালুকদার এতটা কোমল শান্ত কোনো কালেই ছিল না। তুই তাকে কোমল শান্তে পরিণত করেছিস। ঘুমা আমার প্রাণটা, তুই ঘুমিয়ে থাক, আমি মন ভরে দেখি। রজনী পার হয়, ফজরের আজান পড়ে, তিনি উঠে যান। দীর্ঘ রজনী ধরে নির্ঘুম কাটার ফলে চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে আছে। ঘুম ভেঙে গেলে ওনাকে আবার পাশে দেখলে আরেক কেলেঙ্কারি। অনন্যার যখন ঘুম ভাঙলো, ঘড়ি কাটায় তখন বেলা 8টা। বাইরে অন্ধকার বানিয়ে রেখেছে অভ্রে অভ্রে, সঙ্গে ছিরছিরি বর্ষণ ঝড়ে। চোখ দুটি চেনে খুলল সে। আশপাশ তাকে নিজের অবস্থান সম্পর্কে বুঝতে চেষ্টা করলো। খাটের মাঝখানে শুয়ে আছে সে, সম্পূর্ণ বিছানাটি খালি। অনন্যা ভাবলো তার মনি কোথায়, উঠে গেছে কোথায়। শরীর থেকে পাতলা চাদরটি সরাতে দেখলো গায়ে একটি গেঞ্জি, কিন্তু এটা তো তার গেঞ্জি নয়। ঘ্রাণটি তার পরিচিত, এত পরিচিত যে যার কথা সে কখনো ভোলে না। ঘর থেকে স্মেলটি এখনো পাচ্ছে, গরম পারফিউমের স্মেল এখনো বিদ্যমান। সে বুঝলো রাতে কিছু তো একটা ঘটেছে, তার মনে পড়ছে না ঠিক। পুরো মাথাটা কেমন চক্কর মেরে উঠলো, ব্যথার বিষে ধরেছে। ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে এলো রুমে, ওয়ার্ড্রোব খুলে একটা সুতি লং 3 পিস পরে নিল। এরপরে রুম থেকে বেরিয়ে গেল গন্তব্য ছাদে। অনন্যার রুম থেকে বেরিয়ে যাওয়ার পরপরই বারান্দা থেকে তিনি বেরিয়ে আসেন। ফজরের পর তিনি বারান্দায় ছিলেন, রুম থেকে একেবারে বের হননি। তিমির ভেদ করে যখন ধরণীতে ভোরের আলো ফুটছিল, তিনি সেটা দেখছিলেন। সে সঙ্গে নীরবে গুরুতর কিছু হিসেব করছিলেন। রঙ্গন আর রঙ্গন ফুল, এই দুটি শব্দ তার মস্তিষ্কের নিউরনে সেট হয়ে গেছে। ওনার বুকের ভেতর এখনো তোলপাড় চলছে, জেলাসে ফিলে বুকটা ঝরে যাচ্ছে। অন্য একটি পুরুষের বাড়ি 1 মাস ওনার শখে নাইটে ছিল, সেটা তার বিশ্বাসই হচ্ছে না। সারা রাত জেগে জেগে সে সবই ভাবছিল, আর রঙ্গনের পুরো বাইরেটা দেখছিল। কত হিসেব বাকি আছে তার সব পুষ্পে। এবারের পথটা যদিও কঠিন, কিন্তু তিনি সহজ করে নেবেন। তার কলেজে হাত বাড়ানো মোটেও রঙ্গনের জন্য সেটা সুখকর হবে না। চলুক লড়াই। অনন্যার রুম থেকে বেরিয়ে যাওয়ার পরপরই তিনি ওর পিছু নেন। দেখেন গিয়ে খোলা আকাশের নিচে একজন কেশবতী ললনা, চুল ছড়িয়ে 2 হাত মেলে দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে বৃষ্টির স্নানে মেতে উঠেছে। বৃষ্টির একটা ফোঁটা মেয়েটার মসৃণ নরম মুখ কুড়িয়ে পড়ছে।
সেকেন্ড কয়েক পর দৃষ্টি খুলল সে। গা থেকে ওড়নাটি খুলে ছুঁড়ে মারল ছাদের ফ্লোরে, চুল মেলে দিয়ে শিব বলল। বৃষ্টির ফোঁটাগুলি ক্ষুদ্র ক্ষুদ্র থেকে একসময় বৃহত্তর আকারে ছড়িয়ে পড়ে, সেই সঙ্গে ভিজিয়ে দিয়ে যায় এক নারীকে। খোলা আকাশের দিকে যার গভীর চোখ জোড়া তাক করা, যেন নীরবে নির্বিকারে কত শত অব্যক্ত অভিযোগ করছে সে। কিন্তু কাকে করছে? সৃষ্টিকর্তাকে। দৃষ্টি জোড়া বন্ধ করে রাখলো দীর্ঘ মুহূর্ত জুড়ে। তখন একজোড়া লম্বাটে পা এসে থামে ওর সন্নিকটে। বেজা শরীর, হাতের লোম ভিজে চামড়ার সঙ্গে নুয়ে পড়েছে। নীলচে রগগুলি ফুলে ফেপে দাঁড়ানো। সেই হাতটি বাড়িয়ে ছুঁতে চাইল এক পশলা বৃষ্টি স্নান করা নারীটিকে। একদম কাছে, মুখের উপর সামান্য ঝুঁকে পড়ে। পৌরশালী গরম গরম নিঃশ্বাস মেয়েটার উপর আছড়ে পড়ল। মসৃণ গালের কাছে হাতটা বাড়াতে নিয়ে সহসা গুটিয়ে ফেলেন। গম্ভীর মণিজোড়া নিয়ে আরেকটু ঝুঁকে পড়েন ওর উপর। খুঁটিয়ে খুঁটিয়ে ভেজা স্নিগ্ধ মুখটা দুচক্ষু ভরিয়া জুড়িয়া দেখেন। তবু তৃষ্ণা মিটে না। এ তৃষ্ণা কোনোদিনও মিটবারও নয়। মিনিট কয়েক পর যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই ফিরে গেলেন। অনন্যার চোখ দুটি বন্ধ অবস্থাতে স্মিত হাসল। পরক্ষণে দৃষ্টিজোড়া সাবধানে খুলে নিল। সে কি দেখেনি তাকে? চেনেনি ওনার গায়ের পরিচিত ঝাঁঝালো সুগন্ধি? চেনা, অতি চেনা, কোনোদিন তা ভুলবার নয়। ওপরে ওপরে যতই শক্ত থাকুক ওনার উপস্থিতি, ওনার কণ্ঠস্বর, ওনার পারফিউমের ঝাঁঝালো ঘ্রাণ, সৌতন্য মুখ সবই তাকে তীব্রভাবে খেয়াল করে, আলগোছে করে দেয়, অগোছালো করে দেয়, অশান্ত করে তোলে। কিন্তু সে ঠিকই সামলে নেয় নিজেকে। কিছু কিছু অনুভূতি ত্যাগ করতে হয়, কখনো নিজেকে ভালো রাখতে, কখনো নিজেকে ভালো থাকতে। বাইরে এখনো টপ টপ করে বৃষ্টির ফোঁটাগুলো গাছের গা বেয়ে বেয়ে ঝরছে। অম্বরের বর্তমান অবস্থান ভালো নয়। রৌদ্রোজ্জ্বলহীন প্রজ্বলিত আকাশটা মেঘের ঘন চাদরের আড়ালে গা ঢাকা দিয়েছে। সেই সঙ্গে গুমোট একটা নিকষ তিমির আবহাওয়া, শাসা বাতাসের তাণ্ডব তো চলছেই। বজ্রপাতের গুরুম গুরুম শব্দে জমিনের মাটিটা পর্যন্ত কেঁপে কেঁপে উঠছে। ডালপালা এক একটার সঙ্গে আরেকটি লেগে মটমট পৈশাচিক ভয়ের আলোড়ন সৃষ্টি করিয়ে ভয় বাড়ায় গতরে। সময় আসরের পর মুহূর্ত। ইতিমধ্যে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে দিয়েছে। ঋতুতে বর্ষাকাল চলছে। শ্রাবণ এখনো আসেনি। আষাঢ় মাসের 10 দিন, তাতেই এই অবস্থা। সকাল বিকাল বর্ষার তাণ্ডব চলে। এবারের বর্ষা যে খাল, নদী, বিল, ঝিল জলে ভর্তি করে ছাড়বে তা নিশ্চিত হয়েই অনায়াসেই বলা যায়। অনন্যা দুপুরের খাবার সকলের সঙ্গেই খেয়েছে। এরপরে ঘুমিয়েছিল সে আর তাহিরা ভেতরেই ছিল। বাকিরা সব ঘুরতে বেরিয়েছে, গ্রাম পরিদর্শন করতে। তখনই বৃষ্টি ছিল না, তবে রৌদ্রের দেখা যায়নি। সেই প্রত্যুষকালে এক ঝলক নববধূর মতন দেখা দিয়েছিল যে হারিয়েছে, আর তার সাক্ষাৎ মেলেনি। অনন্যা আবার বিকেলের দিকে ব্যাগ প্যাকিং করে নিয়েছিল, বিকাল বিকাল ফিরে যাবে বলে। এই কথা অবশ্য কাউকে সে বলেইনি, জানায়ওনি। কেবলমাত্র তাহিরা জানত। ওইদিকে বিকাল 3টার থেকে বৃষ্টি নামার সূচনা শুরু। সেই সঙ্গে বিজলির ঘন ঘন চমক তো ফ্রিতে রয়েছেই, থামার কোনো নামগন্ধও নেই। তার প্রাজ্বল মনটা ভীষণ ও গলাটা ভীষণ ভার। নিকোষ কালো তিমিরের মুখোশ বাড়ি সরল সোজা, মনটা ভাঙা চোরা। সেই সঙ্গে আশাও হারালো। বৈঠকখানে কতক্ষণ বসেছিল নীরব প্রতীক্ষায়, দেখে বৃষ্টি থামে নাকি। কিন্তু আল্লাহ দিলে এই বর্ষণ থামার নয়। তাইরা আর ওর উদ্বিগ্ন চিত্ত ও অধিক চিন্তান্বিত সংকীর্ণ বেদনা বিধুর মতন মুখখানা এক ঝলক দেখেই বলল, যেহেতু বৃষ্টি নামছে তাই আজ না গেলে হয় না, আগামীকাল যাস। অনন্যা সে একটু বিরক্ত হলো। তার কুচকানো ভ্রু নিয়েছে, ডাগর ডাগর চোখ ক্ষণকালের মধ্যে ছোট ছোট হয়ে আসে। ভ্রু ভাঁজকৃত অবস্থায় ফোন টিপে এক ঝলক ঘড়ির টাইম দেখলো, 5:20 ওইদিকে বৃষ্টি তো থামছেই না, সেই সঙ্গে আরো বাড়ছে বাতাসের প্রবলতা। অনন্যা গলা ঝেড়ে বলে, 3 দিনের ছুটিতে এসেছি মনি, সব কাজকর্ম ফেলে একমাত্র তোমার কথাতে। প্লিজ বাধা দিবা না, এসব আমার মোটেও পছন্দ নয়। জোর জুলুম এসব আমার কাছে স্বৈরাচারিতা লাগে। আমি মুক্ত স্বাধীন মানুষ। কটা বছর উন্মুক্ত স্বাধীন পাখির মতন খোলা আকাশে ঘুরি বেরিয়েছি। ছিল না কোনো বাধা, বাধ্যতা আমার পছন্দ নয়।
আমি আমার নিজের মর্জিতে চলতে পছন্দ করি। নেক্সট টাইম আমার ওপর তোমাদের কোনো খামখেয়ালি খাটবে না। এতে আমাকে অভিমানী ভাবলেও ভাবতে পারো, বাট আই ডোন্ট কেয়ার। মাই অপিনিয়ন ম্যাটার্স দ্য মোস্ট অ্যাভেবল এলস। তাহিরা ক্ষণকালের মধ্যেই মুখ বন্ধ করে নিল। সব কথাগুলি মনোযোগ দিয়ে শুনেছে। এরপর চুপিসারে ওর পাশ ঘেঁষে বসল। বৃষ্টির বৃহত্তাকার ফোঁটাগুলোর দিকে এক ধ্যানে কিয়ং দশক চেয়ে বলল, নিখিল, ওরা ফিরছে না কেন? বৃষ্টিতে পাইছে ভালোই মনে হয়। বারবার বলেছি এর মধ্যে যাস না, অথচ কেউ শুনল না আমার কথা। অন্য সম্পূর্ণ সময়টিতে নীরব ভূমিকায় পালন করেছিল। তাহিরা লম্বা দম টেনে তুলে ফের বলল, অনন্যা, একটা কথা বলি। নিষেধ করেছে কে? মেজাজ দেখাচ্ছিস কেন? মেজাজ আছে বলেই দেখাচ্ছি। তাহিরা কোমল নরম সরম স্বরে বলে, খানিক আচ্ছা শোন, দেখ, আমাদের জীবনে অনেক কিছুই ঘটে যেগুলোতে আমাদের কোনো হাত থাকে না, সেসব আমাদের মেনে নিতে হয়। নীরব থেকে ফের বলে, নওয়াব ছেলেটা কিন্তু অতটাও খারাপ না। আসার পর থেকে দেখিনি কোনো খারাপ কাজ করছে। যদিও আমার সঙ্গে একটু কথা কাটাকাটি হতো, তাও তোকে নিয়ে, এছাড়া কোনো কিছুই পাইনি। আমার মনে হয় অনেক তো হলো, এবার সব মান অভিমান ভেঙে তোদের দুজনের এক হয়ে যাওয়া উচিত। অতীতে কি ঘটেছে না ঘটেছে সেসব মনে রেখে চলতে গেলে সবাই সমান ভাগে দোষী। তোর মা ইচ্ছে স্বাধীন মুক্তি নওয়াব সব, কিন্তু সবাইকে ক্ষমা করে একজনকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখলে সেটা কেমন মানবতা? রক্ষা করলে হয়তো সবাইকেই করবি, না হলে না করলে কাউকেই করবি না। চমকপ্রদ মুখটা নিয়ে আকস্মাৎ নির্বাক দৃষ্টিকোণে তাহিরার দিকে অপলকে তাকিয়ে রয়। তাহিরা সামান্য ফরকায়। অমন করে দেখছিস কি? সত্যিটা তো বললাম। জানি অপরাধ নওয়াবেরও বেশি ছিল, 5টা বছর কিন্তু লম্বা সময় নয়। তোর থেকে দূরে ছিল, কষ্ট তোর থেকে কিন্তু কোনো অংশ ও কম পায়নি। তার মধ্যে আঘাতও কত বিলে কম করিসনি, তবু তোর পিছু পিছু ছ্যাঁচড়ার মতো ঘুরছে, তোর মন ভাঙানোর চেষ্টা করেছে। এমন কোনো পুরুষেরা করে জানিস, যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমি বলছি না তার জন্য নওয়াব একেবারে নির্দোষ, দুধে ধোয়া তুলসী পাতা। সে শতভাগ দোষী, কিন্তু ক্ষমা করে দেওয়াটা তোর উচিত। তোরা যদি প্রেমিক প্রেমিকা হতিস সেটা অন্য বিষয় ছিল, কিন্তু তোরা তো স্বামী স্ত্রী, বহুবার একসঙ্গে ছিলে, একটা বাচ্চা হয়েছিল। সে কথা তো নওয়াবকে জানাসনি, তোর জানানো উচিত ছিল। পিতার কাছ থেকে সন্তানের খবর গোপন করা মোটেও ভালো কাজ নয়। অন্য কণ্ঠস্বরের বেগ বহাল রেখে খুব ঠান্ডা মাথায় জবাব দিলাম, তুমি আমার পছন্দের একজন ব্যক্তি ছিলে। আজ থেকে অপছন্দের তালিকায় তোমার নাম যুক্ত হলো। আর হ্যাঁ, ওনার কোনো সন্তান হয়নি, সন্তান শুধু আমার একার ছিল। আমার সন্তানের কথা ওনাকে বলবো কেন? ওনার তো বিয়ে নিয়ে খুব তাড়া ছিল। বলো না গিয়ে তাকে বিয়ে করতে। আমার পিছু কেন ঘুরতে বলেছি আমি ওনাকে? কোন ক্ষেত্রে? তুমি আমার হাজবেন্ড বলো, তাকে স্বামী বলে আমি মানি না। খুব দ্রুত ডিভোর্স পেপার তৈরি করছি। কাবিনের কাগজটি শুধু একবার হাতে পাই, এরপরে এই মিথ্যে ভিত্তির সম্পর্কের ইতি টানবো আমি। কোনো কাপুরুষ আমার স্বামী হতে পারে না। আমি অনন্যা রহমান কারো হুকুমের গোলাম নই, কারো চেঁচড়ামি দেখার টাইম নেই। বলি অনন্যা ব্যাগটা নিয়ে ধাঁধা করে ভেতরে ঢুকে গেল। তাহিরা অনন্যার রুক্ষ ক্ষুব্ধ আচরণে পুরোদমে তাজ্জবনি গেল। সে নির্বিকারে মৌনব্রত বসেছে, গভীর ভাবুকের মাঝে নিমজ্জিত হয়, তবুও কোনো কুল কিনারা পায় না। অনন্যার ভবিষ্যৎ নিয়ে সে যথেষ্ট চিন্তিত, সংকীর্ণতার ঐধ জলে ডুবছে। ওইদিকে অনন্যা চাচ্ছে নওয়াবকে ডিভোর্স দিতে, আর নওয়াব চাচ্ছে তাকে জোর করে হলেও ধরে বেঁধে রাখতে। কি আজব কাহিনী না এদের! ভারী আশ্চর্য। ডিভোর্সের কথা নওয়াব শুনলে যে কি মহাপ্রলয় হবে সে আর তা ভাবতে পারছে না। সামনে যে ভয়াবহ ঝড় আসতে চলেছে তা সুনিশ্চিত। নওয়াব তো জিন্দিগি তো ডিভোর্স পেপারে সই করবে না, এ নিয়ে হবে আরেক দ্বন্দ্ব, ভয়াবহ দ্বিধা বিভক্তি। মাগরিবের আজানের মধ্যে নিখিল ওরা সব খরগোশের মতন গতিতে ফিরে এলো। তাহিরাকে দেখলো বৈঠকখানায় বসে বসে পোলট্রি মুরগির মতন ছিমাচ্ছে, আর গভীর ভাবুকে দেশে নিমগ্ন সে। সবার শরীর ভেজা। নিখিল ঠকঠক করে কাঁপতে কাঁপতে ডাকলো,
মনি, তাইরা স্বল্প চমকে উঠল। এসেছিস? বলেই ওদের ভেজা শরীরের দিকে দৃষ্টিপাত করে নিখিল চুলের পানি ঝাঁকিয়ে বলে, কোন দেশে বসে দিবা স্বপ্ন দেখছো? এত চিন্তা করো কিসের? বাচ্চা কাচ্চারা তো এখন অবধি বড় হয়নি, এখনো মুরগির বাচ্চার মতোই দেখতে। যে একটা শরীর, আগে আমাদের বিয়ের পর্ব চুকাও, এরপরে চিন্তা করতে করতে সব চুলে পাক বসাও, তার আগে চুল পাকলে বিষয়টি খারাপ দেখায়। তাইরা চোখ রাঙায়। ফাজিল, বড্ড বড় হয়ে গেছিস।